আমার বিয়ের জন্য আমার মা পাত্রী খোঁজ করছিল। মায়ের ইচ্ছে তার পছন্দ করা কোনো মেয়ের সাথেই আমার বিয়েটা দেবে, কিন্তু তা কি করে সম্ভব? আমি তো অলরেডি পছন্দ করেই বসে আছি একজনকে, তার প্রেমে হাবুডুবুও খাচ্ছি। এদিকে বাড়িতেও বলতে পারছি না, বললেই তো আর রক্ষে নেই, এক্কেবারে তুলকালাম কাণ্ড হবে। ভাবলাম থাক, না বলাই ভালো। এই মুহূর্তে তো আর বিয়ে করছি না, বিয়ে করতে মোটামুটি 1-1.5 বছর বাকি আছে। সুযোগ বুঝে একদিন মাকে সব কথা বলা যাবে, সেটাই ভেবে রেখেছি। আমি তখন দিল্লিতে থাকতাম, একটা ভালো কোম্পানিতে জব করছি। মায়ের সাথে প্রতিদিন ফোনেই কথা হয়। ফোন করে সব কথার শেষে মা একটা কথা বলবেই, তোর বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে, ভালো মেয়ে আমি খুঁজছি, আমার পছন্দ করা মেয়ের সাথেই তোর বিয়ে দেবো, আর প্রেম টেম করে রাখিসনি তো। রোজ কথাটা শুনতে শুনতে আমি ক্লান্ত, তাই আমিও সেই একই ডায়লগ দিয়ে বলি, মা তুমিও না, আমার ওপর কি একটুও বিশ্বাস নেই? তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব, চিন্তা করো না তুমি। একদিন সকালে, মা তুমিও না, আমার ওপর কি একটুও বিশ্বাস নেই তোমার? তোমার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব, চিন্তা করো না তুমি। একদিন সকালে ঘুম থেকে তখনও উঠিনি, সাত সকালে ফোন করে মা আমাকে বলল, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপটা চেক কর, খুব আর্জেন্ট। ঘুম চোখেই মাকে বললাম, সকাল সকাল কি পেয়েছো বলো তো? আবার হোয়াটসঅ্যাপ চেক করতে যাবার কি হলো? আরে একটা মেয়ের ফটো পাঠিয়েছি, ফটোটা দেখ তাড়াতাড়ি, তোর পছন্দ হয় কিনা। আমার তো খুব পছন্দ হয়েছে, ভাবছি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দেবো। তুই কিন্তু না করতে পারবি না, আমি অনেক দেখে শুনে এই মেয়েটাকে পছন্দ করেছি। ছবিটা ভালো করে দেখে নিয়ে মাকে বললাম, তোমার যখন পছন্দ হয়েইছে, আমি আর না বললে কি আর তুমি আমার কথা শুনবে? তা কোথায় বাড়ি, কি করে, সব খুঁটিনাটি খবর নিয়েছো তো? হ্যাঁ, সেসব নিয়েই তো তোকে বলছি। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরেই মেয়েটার বাড়ি। যখন জিমে যেতাম তখন থেকেই পরিচয় হয়েছে। ও, তার মানে তুমি জিমে গিয়েও ঘটকালি করেছো? এবার বুঝতে পারছি কেন তোমাকে জিম থেকে যেতে মানা করে দিয়েছে। এই তুই বকবক করিস না, আমি কি করব না করব তোকে বলতে হবে না, তুই ফোনটা এখন রাখ। কথাগুলো বলেই মা ফোনটা কেটে দিল। আমিও আর না হেসে থাকতে পারলাম না। আমাদের বাড়িতে আছে বলতে মা আর বাবা। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, কর্মসূত্রে বাইরে থাকি। মা নিজের শরীর স্বাস্থ্যের দিকে একদম নজর দেয় না, চেহারাটা বেশ ভারী হয়ে যাচ্ছিল আগের থেকে। নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কন্ট্রোল নেই। বাবা বললেও বাবার কথা তো শোনেই না। মা আসলে নিজেই বাড়িতে হোম মিনিস্টার। ডাক্তার তো বলেই দিয়েছেন প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটতে, কিন্তু কে কার কথা শোনে। বাবা একদিন ফোন করে বলল, আরে তোর মা তো কোনো কথাই শুনছে না, খাওয়া দাওয়ার ব্যাপারে তো কোনো বিধিনিষেধ নেই, কিন্তু নিজের পছন্দ মতো রান্না করছে, নিজেও খাচ্ছে আর আমাকেও দিচ্ছে। বলতে গেলেই বলে, খাও তো, কিচ্ছু হবে না। এই বয়সে এসব করলে হবে, তাই না? বেশি বললেই ঝামেলা, তুই একটু বুঝিয়ে বল তো। বাবাকে বললাম, বেশ ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলছি। খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল করার কথা মাকে বলতে গেলে আমাকে দুটো কথা শুনিয়ে দেবে। তো আমি প্ল্যান করে মাকে বললাম, তুমি জিমে ভর্তি হয়ে যাও, কারণ তুমি তো হাঁটাহাঁটি করবেই না, তবু জিমে ভর্তি হলে শরীরচর্চাটাও হবে আর তুমি নিজেও ভালো থাকবে। আমার কথা মতো মা জিমে ভর্তি হয়েছিল। ওখানে গিয়ে মা কাজের থেকে অকাজ শুরু করলো বেশি। মাস 1.5 পর জিম সেন্টার থেকে জিমের ট্রেনার ছেলেটি আমাকে ফোন করে জানালো, দাদা কাকিমার এই জিম টিম করে শরীরচর্চার বদলে অন্য চর্চাই বেশি হচ্ছে। অন্য চর্চা বলতে? আরে দাদা, কথাটা খারাপভাবে নিও না, কাকিমা এমনিতেই ভালো মানুষ, তাই কাকিমার সাথে সবার বন্ধুত্ব হয়ে গেছে। প্রতিদিন জিম সেন্টারে ঢোকার আগে একটা সিঙ্গারার দোকান থেকে গরম সিঙ্গারা কিনে নিজেও খায় আর যেসব মেয়েরা আসে তাদেরও খাওয়ায়। কাকিমাই সব থেকে সিনিয়র, তাই সবাই কাকিমা বলেই ডাকে। তারপর একসঙ্গে বসে গোল টেবিল বৈঠকের মতো গল্প করে, আড্ডা জমায়। 2 ঘন্টা গল্প টল্প করে তারপর বাড়ি ফেরে। এইভাবে জিমে এসে কোনোদিন মোচার চপ, ভেজিটেবিল চপ, সিঙ্গারা, একদিন দেখি মুড়ি মাখা বানিয়েছে। বেশ ভালো রকম খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে। আর তুমিই বলো, কাকিমার বয়স বাড়ছে, এই বয়সে এসব করলে তো হবে না। এইসব দেখে আমি কিন্তু কাকিমাকে বলে দিয়েছি, কাকিমা আপনার দুবেলা হাঁটাহাঁটি করাটাই ভালো হবে, জিমে এসে আপনার লাভ কিছু হবে না। সত্যি তো, জিমে গিয়ে শরীরচর্চা না করে ওইসব করলে জিমে আর আসতে মানা করে দেবেই। মা জিমে যাওয়া বন্ধ করে দিল। তবে যে ভালো কাজটা করে এসেছে সেটা হলো ছেলের বিয়ের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছে। যাই হোক,
মাস 6 পর বাড়ি এলাম। মা সঙ্গে করে নিয়ে গেল সেই পাত্রীর বাড়িতে। বললেও শুভ কাজে আর দেরি করব না। অবশেষে মায়ের পছন্দ করা পাত্রী তমালির সাথেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিন পর ট্রান্সফার হয়ে আমি কলকাতার অফিস জয়েন করলাম। তবে তমালির সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক, একেবারে দুই বন্ধু যেন। বিয়ের আগে থেকেই তো পরিচয় তমালির সাথে, মানে জিমে গিয়ে। আর হবে নাই বা কেন, দুজনেই খাদ্যরসিক। তমালি যেটা সব থেকে ভালো পারে সেটা হলো সুন্দর সুন্দর রেসিপি বানানো। রান্না করার ব্যাপারে এক্সপার্ট তমালি, আর সেটা মায়েরও পছন্দ। রবিবার একটা ছুটির দিন লাঞ্চ করতে বসেছি, বেশ মনের সুখে খেয়ে যাচ্ছি। মাকে বললাম, মুড়িঘণ্টটা বেশ দারুণ হয়েছে তো, আর একটু হবে নাকি? মা হেসে বলল, কে বানিয়েছে দেখতে হবে তো। মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিস বলে আজ এত ভালো ভালো রান্না খেতে পাচ্ছিস। মায়ের পছন্দ কখনো খারাপ হয় রে? তমালির মুখের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, না না, খারাপ কখনো হয়? তুমি ডালে ডালে চললেও আমি যে পাতায় পাতায় চলি। কথাটা বুঝতে না পেরে মা জিজ্ঞেস করলো, কিছু বললি? না না, বললাম মুড়ি ঘন্টটা ফাটাফাটি হয়েছে, তোমার বৌমা রেঁধেছে বলে কথা। তমালি হেসে ফেলে কথাটা শুনে। তমালি বুঝতে পেরেছে আমি কি বোঝাতে চেয়েছি। তমালি মায়ের পছন্দ করা পাত্রী শুধু নয়, সে যে আমার পছন্দ করাই পাত্রী, মানে আমার প্রেমিকা। গল্পটা তাহলে বলাই যাক। প্রেম করছি এটা জানতে পারলে মা যখন তখন ঝামেলা বাঁধাতই। তাই ফোন দিয়ে আটলাম। আমি প্ল্যান করে মাকে জিমে পাঠাই, তার আগে তমালিকে জিমে ভর্তি হয়ে যেতে বলি। আমার কথা মতো তমালিও ভাব জমিয়ে ফেলে মায়ের সাথে। আমি শুধু তমালিকে বলেছিলাম, মা সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, প্রথম দিনই গরম গরম সিঙ্গারা খাইয়ে দিও। ব্যাস, তারপর আমাকে আর সামলাতে হয়নি। তমালি বাদ বাকিটা সামলেছে। তারপর আর কি, আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তবে হ্যাঁ, বিয়ের পর থেকে তমালিই মাকে সামলে চলছে। মা একমাত্র তমালির কথাই শুনে চলে এখন। মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা রাশ টানতে পেরেছে তমালি নিজেই। আবার জিমে ভর্তি হয়েছে মা, সঙ্গে তমালিও। নতুন করে শরীরচর্চা করছে দুজনেই। তবে ফেরার পথে গরম গরম সিঙ্গারা খেতে দুজনের কেউই ভোলে না। নমস্কার।